আচ্ছা, আসসালামু আলাইকুম। শুরু করব লাইভ আজকের, যেটা বলছিলাম আমি হাঙ্গেরি স্কলারশিপের ব্যাপারে। আমাদের আজকের গেস্ট হচ্ছে খন্দকার মোহাম্মদ সোহেব, জয়েন করবে। তারপরে আমরা শুরু করব। সোহেব, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আর আমাদের যারা অডিয়েন্স আছে তারা কি শুনতেছে? আ দেখি। আ হ্যাঁ, কে শুনলে একটু কমেন্টে জানান বা কোনো প্রবলেম হলে একটু জানান কমেন্টে। আমি বসে একটা মাইক লাগাইছি এখানে, কি দেখে তুমি কমেন্ট গুলো পড়ে তো শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আচ্ছা একটা মিনিট তুমি কমেন্টগুলো আমি কমেন্ট তাহলে ফেস গুলো পড়তে অন্য একটা পারতেছো? ডিভাইস। হ্যাঁ, পড়তে পারতেছি বাট আমি অন্য আচ্ছা, একটা ডিভাইস থেকে দেখি কমেন্টগুলা। একটু বেটার হবে। হ্যাঁ, আমি অন্য একটা ডিভাইস থেকে দেখতে হবে। অন্য একটা ডিভাইস থেকে দেখি কমেন্টগুলা। একটু বেটার হবে। দেখি। হ্যাঁ, একজন বলল জি স্যার শোনা যাচ্ছে মনে হয়। হুম, আরেকজন বলছে নো প্রবলেম টু হিয়ার। আচ্ছা, তাইলে আমরা শোনা শুরু করে দেই। আজকের প্রোগ্রামটা আমি একটু এখানে কমেন্ট গুলো দেখার জন্য এটা কমেন্টে নিয়ে আসি। আচ্ছা, ফাইন। আর আমাদের তো স্ক্রিনও ঠিক আছে মোটামুটি, আপওয়ার্ড ডাউনওয়ার্ড। আচ্ছা, তাহলে আমি একটু প্রথমে ভূমিকা দিব। ভূমিকার প্রথমটা হইলো যে সবাই আমাকে আসসালামু আলাইকুম দিবেন, আমি ওয়ালাইকুম আসসালাম নিলাম। কেমন আছেন? ভালো আছি। কারণ দুইটা প্রতিজনে লিখবে, প্রতিজনে আমি এটা ওয়ালাইকুম আসসালাম আর কেমন আছেন দুইটা আমি বাদ দিলাম, যে এখানে পড়ে। তার মানে আবারও বলতেছি, আপনারা আসসালামু আলাইকুম দিলেন, আমি ওয়ালাইকুম আসসালাম দিলাম। তারপরে সোহেব আছে, সোহেব ওয়ালাইকুম সালাম দিল। কেমন আছে? আমি ভালো আছি। সোহেব, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। সুতরাং এই দুইটা প্রসঙ্গ গেল গা। আর হেডলাইন হচ্ছে যে আমাদের আজকে যে আহ, হাঙ্গেরিতে স্কলারশিপে যাওয়ার জন্য কি কি পদ্ধতি, অনেকেই প্রশ্ন করে। সেই প্রশ্নটার উত্তর আমি দিব। আমি দিব না, শুয়েব দিবে আর কি। আমি প্রশ্ন করব, আর প্রশ্ন এই মুহূর্তে নিব না, আমি মতামত পড়ব না। প্রথম আমরা ভূমিকা দিব, আমি কিছু প্রশ্ন করব। আমি কিছু প্রশ্ন করার পরে যাদের প্রশ্ন করার ইচ্ছা আছে তারা প্রশ্ন করবে। তো এখন প্রথমে একটু ভূমিকা নিয়ে নেই। শুয়েব গেছে এই মাসের, সবটাই বলবে কত তারিখ গেছে এবং স্কলারশিপে গেছে। তো শুয়েব, তোমাকে এই অনুষ্ঠানে স্বাগতম। আজকে খন্দকার ধন্যবাদ স্যার। মোহাম্মদ শুয়েব। আর তোমার পরিচয়টা দিয়ে দাও। আমার পরিচয় সবাই জানেন, তারপরে বলতেছি আমি ক্যাপ্টেন আব্দুল্লাহ। বিভিন্ন এয়ারলাইনে ছিলাম। আমার বেসিক স্টার্ট হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তারপরে বিভিন্ন এয়ারলাইন্স, লাস্টে ইন্ডিগো ইন্ডিগো এয়ারলাইন্সে ছিলাম, তারপরে ইউএস বাংলা এয়ারলাইন্স নবু। এখন একটা আছে রাইজিং এয়ারলাইন্স, ফ্লাই ঢাকা এয়ারলাইন্সে আমি আছি অ্যাজ এ ডাইরেক্টর ফ্লাইট অপারেশন। ওয়েলকাম মিস্টার শোয়েব, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমরা থ্যাংক ইউ স্যার। বেশিরভাগ চেষ্টা করব ইংলিশ না বলতে, বাংলায় বলতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ স্যার। প্রথমত আমার নাম খন্দকার এমডি সোহাইব। আমি আপাতত হচ্ছে হাঙ্গেরিতে আছি। সেপ্টেম্বরের 6 তারিখে আমি হাঙ্গেরিতে এসে পৌঁছেছি। এন্ড আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমাদের 7 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে পুরো দমে এন্ড সারা দিনটা ক্লাস চলে কাইন্ড অফ। আমি আপাতত বলতে পারেন ক্যাডেট পাইলটও না, আমার থিওরিটিক্যাল কোর্স চলতেছে। নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ ইফ সবকিছু যদি ঠিকঠাক মতো থাকে, আমার মেডিকেল এখনো হয়নি, তো সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ আমাদের ফ্লাইং শুরু হবে আর কি, প্র্যাকটিক্যাল ট্রেনিংটা। আচ্ছা, আর এখন ওই যেটা বলো, যেটা সব মোস্ট ওয়ান্টেড, যেটা জানতে চায় সবাই, মানে তোমার এইচএসসি পাস করার পরের থেকে
এন্টায়ার প্রসিডিওরটা যে বলো, যেটা তুমি পাস করার পরে যে কোন ওয়েবসাইটে গেলা, ওয়েবসাইটটা সম্ভবত আমি যেটা পাইলট কিভাবে হব ওই ওয়েবসাইটটাই তো না? জি, তারপরও খুব সম্ভবত সেটা। আমরা পরে দিয়ে দিব না, ওয়েবসাইটটা আমার এই পোস্টের কমেন্টে দিয়ে দিব না ওয়েবসাইটটা। কারণ তোমার এইচএসসির পরে থেকে তোমার প্রথমত বেশিরভাগ জিজ্ঞেস করতেছে যে কতগুলো আমি বইলে নেই, আমার এখানে যেসব প্রশ্ন আসছে, প্রথম হলো যে বয়সের কোনো বার আছে কিনা, এইজ। হ্যাঁ, এই বয়সের একটা বাধা স্কলারশিপের আছে এখানে, যেহেতু ব্যাচেলর্স এর স্কলারশিপ, তো এজ লিমিট ম্যাক্সিমাম 25 ইয়ার্স, 25 বছর আর কি। সুতরাং এইজ হচ্ছে 25 ইয়ার্স। জি। আচ্ছা, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন? এডুকেশনাল কোয়ালিফিকেশন সাধারণত এইচএসসি পাসই চায়, বাট যারা এ পর্যন্ত যারা আর কি আসছে টিল না, ওদের বেশিরভাগই হচ্ছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। আমি নিজে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সো আমার সাথে যারা এসেছে বা আগেও যারা এসেছে, যেমন আপনি হয়তো বা শাহিন ভাইয়ের সাথে লাইভ করেছিলেন, উনি হ্যাঁ, বা হ্যাঁ। মানে মোটামুটি সবাই হচ্ছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছিল। তো তাইলে আমরা ধরে নিয়েছি এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি সায়েন্স, ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স। এক্স্যাক্টলি, জি স্যার। আর এটা কি কোনো জিপিএ আছে? হ্যাঁ হ্যাঁ, জিপিএ। আচ্ছা, এটাতে হচ্ছে আবার দুইটা ধাপ আছে। প্রথমে হচ্ছে বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি থেকে একটা নমিনেশন দিতে হয়। মিনিস্ট্রি থেকে নমিনেশন দেওয়ার পর যাদেরকে নমিনেশন দেয় তাদের আবার হচ্ছে পরীক্ষা নেয় একটা, হাঙ্গেরির যে ওয়েবসাইট নিয়ে বলি। একটু ইন্টারাপ্ট করি, নমিনেশনটা কি হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, তাহলে শুরু থেকেই বলি নাকি একদম? হ্যাঁ, শুরু থেকে বলো, আচ্ছা, তুমি শুরু থেকে ঠিক বলো। আছে। হ্যাঁ। আচ্ছা, সো আমাদের হচ্ছে বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করতে হয়। ডকুমেন্টস আমি মেইন ডকুমেন্ট গুলা বলি, ছোটখাটো গুলা না বলি, যেহেতু ওগুলো আপনারা নিজেরা দেখে রিসার্চ করে নিতে পারবেন, বা আমি পরে বলতে পারবো, সমস্যা নেই। মেইন যেটা লাগে সেটা হচ্ছে প্রথমত আইএলটিএস এ খুব ভালো একটা স্কোর লাগে। এই বিগত বছরগুলোতে আচ্ছা, একটু আইএলটিএস এ খুব। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, শোনা যাচ্ছে না, কার্ডটা শোনা যাচ্ছে না বলতেছে একজনে। আচ্ছা। একটু একটু অপেক্ষা করো, তো শোনাই যদি না যায়। দীপ্রধর শোনা যাচ্ছে না, কার্ডটা শোনা যাচ্ছে না, আমারটা নাকি শোয়েবেরটা? হুম। আমি আবার অনেকের আবার নেটওয়ার্ক ইস্যুস এর কারণেও শুনতে না পারে। যে আপনি যদি অনেকে আমারটা শুনতে পান, তাহলে আমি তো আপনারটা শুনতে পাচ্ছি, তাহলে ওদেরও পাওয়ার ও কথা মনে চাইলে হয় শুনতে আমাদের। পারে, হ্যাঁ, আমার নেটওয়ার্ক প্রবলেম। সরি, তাহলে কন্টিনিউ করো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো কি বলতেছিলাম জানি, আইএলটিএস। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আইএলটিএস এ খুব ভালো একটা স্কোর থাকা লাগে, 7.5 বা 8 হলে হচ্ছে সেফ। বিগত বছরগুলোতে এরকমই স্কোর ছিল আর কি, আমার জানা মতে, যাদেরকে যাদেরকে আমি রিচ করেছি। আমি প্রচুর মানুষজনকে হচ্ছে নকটক করে বেড়াতাম, ইনফ্যাক্ট স্যারকেও আমি প্রচুর পরিমাণে জ্বালিয়েছি আমার টেডিকেল ইস্যুস নিয়ে। যাই হোক, স্যার হচ্ছে নিজেই আবার একজনের কাছে জিজ্ঞেস করে, আমার একটা রিবে একটা প্রবলেম ছিল, সো স্যার নিজেই আরেকজনকে হচ্ছে জিজ্ঞেস করে তারপর আমাকে জানিয়েছেন যে না, এটাতে কোনো প্রবলেম হবে না। ও অ্যান্ড আচ্ছা আচ্ছা, চশমার ব্যাপারটাও তুমি না? হ্যাঁ, আচ্ছা জি আচ্ছা। স্যার। পরে ও, চশমার ব্যাপারটা আপনি জানিয়েছিলেন যে চশমা টশমা হলে প্রবলেম হবে না। তারপর আর কি, তারপর সাহস পেলাম যে ওকে ফাইন, যেহেতু আমি মেডিকেলি মোটামুটি ভিজুয়ালি ফিট। তারপর হচ্ছে অ্যাপ্লাই করলাম, এন্ড অ্যাপ্লাই করার জন্য আমাদের বেসিক্যালি যেটা বলছিলাম যে আইএলটিএস এ খুব ভালো একটা স্কোর লাগে। এরপরে হচ্ছে যদি কারো এসএটি দেওয়া থাকে, অনেকে আবার ইউএস এর জন্য প্রিপারেশন নেয়, তো এসএটি থাকলে, এসএটি এর ভালো একটা স্কোর থাকলে সেটা একটা অ্যাডভান্টেজ থাকে। এন্ড এসএসসি এইচএসসি তে এরকম না যে কোনো একটা জিপিএ মাস্ট থাকতে হবে, কিন্তু আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে জিপিএ 5 ছাড়া বা গোল্ডেন ছাড়া, কাউকে গোল্ডেন না, গোল্ডেন ছাড়া পেয়েছে, বাট জিপিএ 5 ছাড়া বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এগুলোতে এ প্লাস ছাড়া কেউ পেয়েছে আমার জানা মতে, এরকম কেউ টিল নাও নাই। সো এইচএসসি খুব ভালো একটা রেজাল্ট। আর অনেকে হয়তো বা অনেক ইউনিভার্সিটিতে অলরেডি পড়াশোনা করছেন, সো আপনাদের ভালো একটা ইউনিভার্সিটি হলে সেখানে যদি ভালো রেজাল্ট থাকে আপনাদের, সেই রেজাল্ট শিটটাও দেখাতে পারেন। রেজাল্ট শিটটা অনেকেই শো করেছে, আমি করিনি, আমি জাস্ট আমার মোটিভেশন লেটারে মেনশন করেছিলাম যে আমি এটা পড়ছি, কিন্তু শো করিনি। বাট অনেকেই শুনলাম যে শো করেছে। সো সেটা একটা অ্যাডেড বেনিফিট ছিল, অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল হয়তো বা ওদের জন্য। আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা আপনার একটু আগে আগে বানাতে হয়, কারণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে সময় লাগে। আর কিছু মেডিকেল টেস্ট করতে হয়, এটা অল্প মানে অ্যাপ্লিকেশনের সময় করলেই হয়, নভেম্বর ডিসেম্বরের দিকে করলেই এনাফ। সো সব থেকে মেইন ব্যাপারটা হচ্ছে আইএলটিএস ফার্স্ট অফ অল, সেকেন্ডলি হচ্ছে আপনার রেজাল্ট। এন্ড তারপরে আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে ভালো, সেগুলো খুব ম্যাটার করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে। আর হচ্ছে আরেকটা ব্যাপার ছিল, আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ও ইউনিভার্সিটি রেজাল্ট, ওটা তো বলেছি। আচ্ছা, এগুলোই মোটামুটি। তার মানে আমরা এখানে বেশিরভাগই হচ্ছে খুব এবিনিশ, একেবারে বেসিক থেকে যেটা বলতে চাচ্ছে। প্রথম ওইখানে তোমার ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গেলে সব ধাপে ধাপে আছে, আর ইউ হুম। ফ্রম বাংলাদেশ। তো একটা ছেলে হ্যাঁ। ওয়েবসাইটে যাওয়ার আগে প্রথমত আচ্ছা। তার আমরা ধরলাম বয়স 25-এর মধ্যে হইতে হবে, এডুকেশনের কোয়ালিফিকেশন ফিজিক্স এন্ড ম্যাথ
ধরি 3.5 বা 5 কত লাগতে পারে অ্যাপ্লাই করার জন্য? কত লাগে বলো তো? মিনিমাম কোয়ালিফিকেশন আসলে আমরা কেউ দেখিনি, কারণ আমাদের জন্য, আমরা যারা হচ্ছে ঘাটাঘাটি করেছি অলরেডি, তাদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন ওই 5ই, কারণ 5 এর নিচে আমরা কাউকে পেতে দেখিনি এই পর্যন্ত। ও আচ্ছা এই কারণে আমরা ধরেই নিয়েছি যে 5 এর নিচে হয়তো বা ইয়ে নাই। আচ্ছা, তার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন 5, আইএলটিএস 7.5, আর সেট যদি থাকে সেট। হ্যাঁ স্যার। তার মানে একজন লোকে যদি বয়স হয় 25, সে যদি মোটামুটি জিপিএ 5 থাকে, তারপরে আইএলটিএস এ 7.5 থাকে, আচ্ছা, আরেকটা সেট ব্যাপার। একটা ভালো থাকে, হ্যাঁ। আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে কি বোঝাও? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে পড়াশোনার পাশাপাশি তো আমরা অনেকে অনেক কিছু করি সেখানে। অনেকের যেমন হচ্ছে ডিবেট করতে পারে বা স্পোর্টস করতে পারে, সেখানে যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে। যেমন আমি হচ্ছে অনেকদিন টিচিং এর সাথে জড়িত ছিলাম, আমি আইএলটিএস স্যাটের টিচিং করতাম, যেহেতু আমার আইএলটিএস স্কোর 8 ছিল এন্ড স্যাটের একটা মোটামুটি ভালো স্কোর ছিল। সো টিচিংটা আমার আই গেস খুব হেল্প করেছে। ও, লাস্ট ব্যাপার যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে মোটিভেশন লেটারটা খুবই আউটস্ট্যান্ডিং হওয়া মনে হয় খুব একটা নেসেসারি। বিকজ আমার সাথে অনেকেই আবার দু একজন দেখেছি যে, ও, ইয়েতে গভর্নমেন্টে যে নমিনেশন দেয় ওটার আবার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে গিয়ে প্রাইমারি আর একটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি। এই ধাপ বলতে নমিনেশনটা হচ্ছে কে দেয়? গভর্নমেন্ট এই নমিনেশনটা দেয়, কে দেয়? এডুকেশন মিনিস্ট্রি। একটা নমিনেশন পেপার দেয়? হ্যাঁ, নমিনেশন পেপারে 84 জনের নাম দেওয়া থাকে আর কি। 84, হ্যাঁ 84 জনের নমিনেশন লিস্টে হচ্ছে টোটাল ব্যাচেলর্স এর জন্য 84 জনের নামের একটা লিস্ট দেয়। ওটা ওরা আবার হচ্ছে হাঙ্গেরির গভর্নমেন্টকে পাঠায়। তো ওই 84 জনের ভেতর থেকে সাধারণত অর্ধেককে নেওয়া হয়, মানে 42 জন, বা অনেক সময় হচ্ছে একটু বেশিও নেয়, 50 জনের মতো। এর ভেতরে হচ্ছে পাইলট সাধারণত থাকে হচ্ছে, এই বছর 14 জন পাইলট ছিল। 7 জন হচ্ছে প্রাইমারি লিস্টে ছিল, আর বাকি 7 জন হচ্ছে গিয়ে সেকেন্ডারি লিস্টে ছিল, বা রিজার্ভ লিস্ট যেটাকে বলি আমরা, রিজার্ভ লিস্টে ছিল। তো ওই 7 জনের, ওই 14 জনের সবাইকে এক্সাম নিয়ে তারপর হচ্ছে আমাদের 5 জনকে সিলেক্ট করেছে। আর বাকি যারা ছিল তাদের হচ্ছে এবার হয়নি আর কি। এদের মধ্যে একজন আবার তার মানে পরে। এটা, হ্যাঁ, হ্যাঁ, বলো। আচ্ছা, তুমি বলো, তারপরে আমি আচ্ছা। বলবো না। পরে কি আহ, বললাম? এর মধ্যে আমাদের মধ্যে একজন আবার খুবই আনলাকি ছিল, মানে ওর প্রোফাইল খুব ভালো ছিল, কিন্তু ও পরে গিয়ে ফাইন্ড আউট করলো যে ওর হচ্ছে ইয়ে ছিল, ডায়াবেটিস ছিল, ডায়াবেটিসের কারণে ও হচ্ছে যেতে পারেনি। সো আমি সাজেস্ট করবো যে আপনাদের এই কিছু টেস্ট গুলো আগেই করে নেওয়া উচিত, বিশেষ করে যদি ওয়েট একটু বেশি থাকে তাহলে ডায়াবেটিস টেস্টটা আগে করে নেওয়া উচিত আর কি। তার মানে মেডিকেলের জন্য তাদের ধরি 1 নম্বর হচ্ছে অডিওগ্রাম করুক, হ্যাঁ, হুম। কানেক্টটা করুক, অডিওগ্রাম, তারপরে ডায়াবেটিক্স, আর হচ্ছে কি বলা, হেলদি ফে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হেলদি। অডিওগ্রাম, ডায়াবেটিক, আরটা কোনটা করবে? আমি আসলে ওগুলো কিছু করিনি, কারণ আমার ডায়াবেটিকটা টেস্ট করেছিলাম আমি। আর এক্সট্রা কিছু টেস্ট হচ্ছে হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে করতে বলে, একটা লিস্ট দিয়ে দেয়। ওখানে ব্লাড টেস্ট, হেপাটাইটিস বি, তারপর হচ্ছে কোনো ভাইরাস জনিত রোগ টোগ আছে কিনা সেগুলো দেখে আর কি। আর একটা এক্সরে করে, চেস্ট এক্সরে। তো আমি ওই চেস্ট এক্সরেটা করার পরে হচ্ছে আপনাকে নক করেছিলাম যে আমার তো একটু এদিকে সমস্যা আছে, তো এটাতে কোনো প্রবলেম হয় কিনা। সো পরে আপনি বললেন যে প্রবলেম হয় না, তারপর হচ্ছে আমি সবকিছু প্রসিড করলাম আর কি। তো এই টেস্ট গুলো হচ্ছে কিছু ওরাই করতে বলবে, বাট এটা হচ্ছে জেনারেল টেস্ট, পাইলটদের জন্য স্পেসিফিক কোনো টেস্ট ওরা করতে দেয় না। জেনারেল সব স্টুডেন্টদের কি হচ্ছে ওটা করতে হয়। তো পরে গভর্নমেন্টের নমিনেশনের পর আবার এক্সাম নেয় হাঙ্গেরিয়ার গভর্নমেন্ট, গভর্নমেন্ট অ্যাকচুয়ালি, মানে যে যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে সেই বিশ্ববিদ্যালয় থেকে এক্সাম নেয়। এক্সাম থেকে তারপর হচ্ছে সিলেক্ট করে আর কি। আচ্ছা, একজনের মধ্যে প্রশ্নগুলো সেটে কত থাকতে হয়? স্যাটে এরকম না যে স্যাট ম্যান্ডেটরি, মানে স্যাট থাকতে হবে এরকম কিছু না, কিন্তু স্যাটে যদি ভালো একটা স্কোর থাকে তাহলে একটা হয়তো বা অ্যাডেড বেনিফিট পাবে, যেমন আমার ছিল। তাই হয়তো বা আমার হচ্ছে আবার ইয়ার গ্যাপ ছিল বেশ ভালোই, আমার এইচএসসি ছিল 2020 সালে, বাট তারপরে হয়তো বা পেয়েছি স্যাটের জন্য হতে পারে। আমি আর কি, মানে কি ধারণা করতে হয়, করে নিতে হয়, আর লাক লাগে অনেক। অনেকে হচ্ছে অনেক ভালো প্রোফাইল জানি, দিয়েও দেখা যায় রিজেক্ট করে। আমার সেট সম্বন্ধে আইডিয়া নাই। সেটের হাই স্কোর কত? স্যাটের হাইয়েস্ট স্কোর হচ্ছে 1600 মধ্যে 1500 বা 1450 উপরে থাকলে মোটামুটি ভালো একটা স্কোর ধরা হয়। ধরি 1400 থেকে 1500 থাকলে পরে সে মোটামুটি সেটে ভালো। হ্যাঁ। আচ্ছা, আমরা যে তোমার জিপিএ 5 বললাম, একজনে বললো ও লেভেল এ লেভেল, ওটা কি ও লেভেল এ লেভেল কি আইডিয়া আছে কত থাকতে হবে? ও লেভেলে সম্ভবত এ, ওদের তো হচ্ছে জিপিএ 5 থাকে না, ওদের হচ্ছে এ গ্রেড যদি থাকে তাহলে দ্যাটস কোয়াইট এনাফ। এ গ্রেড? আচ্ছা, ধরি ও বিশেষ করে লেভেল এ ফিজিক্স এন্ড লেভেল ম্যাথস এ। সবগুলোতে এ থাকতে হবে। হ্যাঁ, সবগুলোতে ম্যান্ডেটরি না, বাট ফিজিক্স আর ম্যাথস এ লিস্ট থাকা উচিত। আর বাকিগুলোতে আচ্ছা, যদি ধরো যত ভালো তাহলে রেজাল্ট থাকবে তত ফিজিক্স। ওদের বেটার ওদের জন্য। আচ্ছা, বলো, তারপরে তোমার নমিনেশন লেটার বললাম, ওইটা না? হ্যাঁ, হ্যাঁ, মিনিস্ট্রি থেকে নমিনেশন লেটার। হ্যাঁ, নমিনেশন লেটার। আচ্ছা, তাইলে তুমি
কন্টিনিউ করো তুমি। মোটামুটি আসছিলা। আচ্ছা, এটা আমি একটু রিপিট করি, কারণ হচ্ছে কি সবার বোঝার জন্য। তোমাদের 84 জনকে নমিনেশন লেটার দিল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, না? হ্যাঁ, এবং এটা শুধু পাইলটে না, এটা কিন্তু সব সাবজেক্টে মিলায়, ব্যাচেলর্স এর সব সাবজেক্টে হচ্ছে টোটাল 84 জনকে নমিনেশন দিয়েছে। সাবজেক্ট মানে তোমরা পাইলট গুলা 5 জন, অন্যান্য সাবজেক্ট কত আচ্ছা, গেছে? পাইলটে, আরো কত আইডিয়া আছে? হ্যাঁ পাইলটে হচ্ছে রিজার্ভ মেইন লিস্টে নমিনেশন দিয়েছে 7 জনকে, এবং রিজার্ভ লিস্টেও 7 জন পাইলটকে নমিনেশন দেওয়া হয়েছে এবছর। যদিও অন্যান্য বছর আরো কম ছিল, এবছর একটু বেশি দিয়েছে। কিন্তু এবছর বেশি দেওয়ার পরেও আলটিমেটলি বেশি পাইলট ওরা নেয় নাই, 5 জনই নিছে। বাট 5 জনের মধ্যে একজন হচ্ছে অলরেডি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছিল, যে কারণে সে যায়নি। তো আমরা মোট 4 জন এসেছি এখানে। আচ্ছা, তাই 5 সিলেক্টেড, 1 ইন অস্ট্রেলিয়া। আচ্ছা, আর কিছু বলবা? আর এগুলা সব হওয়ার পরে যে, তারপরে তোমার নমিনেশন হওয়ার পরে তুমি এখানে কোনো একটা পরীক্ষা দিতে হচ্ছে, না, মিনিস্ট্রি অফ হ্যাঁ, এডুকেশনে? হ্যাঁ, সাধারণত পাইলটদের অ্যাপ্লিকেশন থাকে হচ্ছে দুটো ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ ডেব্রিসন এবং ইউনিভার্সিটি অফ নিউয়েগাজা, যেটাতে আমি আছি। তো এই দুটো ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। নিউয়েগাজা ছিল আমার ফার্স্ট চয়েস এবং ডেব্রিসন ছিল হচ্ছে আমার সেকেন্ড চয়েস। দুটো ইউনিভার্সিটিতেই হচ্ছে এক্সাম হয়, ফিজিক্স এন্ড ম্যাথস এর এক্সাম হয়, এবং দুটো করে ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে প্রথম আমাদের ইউনিভার্সিটিতে প্রথম ইন্টারভিউতে হচ্ছে আমরা যে এক্সামটা দিয়েছিলাম সেটার ব্যাপারে হচ্ছে আরো এক্সট্রা কোয়েশ্চেন্স করেছিল আমাদের, এবং সেকেন্ড যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটাতে হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং স্কিল, তারপর হচ্ছে আমাদের মোটিভেশন, তারপর আমরা কেন পাইলট হতে চাই বা এভিয়েশন রিলেটেড কি কি নলেজ আছে আমাদের, সেগুলো জাজ করেছিল। অ্যান্ড ইউনিভার্সিটি অফ ডেব্রিসনেও কাইন্ড অফ সিমিলারই স্টোরিটা। ওরা ওরকম হচ্ছে একটা ইন্টারভিউ নেয় প্রথম এক্সামের পরে, ওর এক্সাম রিলেটেড ইন্টারভিউ, এবং ওই ইন্টারভিউটা শেষ হওয়ার পরে ওরা আরেকটা ইন্টারভিউ নেয় সাধারণত, যেটা হচ্ছে আমাদের বেসিক পাইলট রিলেটেড যেসব নলেজ আছে বা আমাদের আইকিউ কেমন, কত ফাস্ট ক্যালকুলেশন করতে পারি, এই জিনিসগুলো দেখার জন্য ওরা আরেকটা এক্সাম নেয়। এই এক্সামটা কোথায় নেয়? ওইখানে যাওয়ার এটা পরে? হ্যাঁ, ওরা ভিডিও না, ওটা ভিডিও কলে নেয় online। ভিডিও কলে? লিখিত কিভাবে দিলা তাইলে? লিখিত হচ্ছে আমাদের মানে ওরা একটা, কি বলে ওটাকে, ওয়েবক্যাম অন করা থাকতে হয়। ওরা হচ্ছে কোয়েশ্চেন গুলো ডিসপ্লেতে দেখায় এন্ড আমাদেরকে ওখানে আনসার করতে হয়। তো অনেকে তো এরপর এখানে হচ্ছে অনেকে নকল করার সুযোগ টুযোগ থাকে, এই কারণেই হচ্ছে আবার ওরা আরেকটা ইন্টারভিউ নেয় দেখার জন্য যে ওরা আসলে ওই ব্যাপারে নলেজ রাখে কিনা। সো বেসিক্যালি টু স্টেপ এক্সাম বলতে পারেন। আর কেউ যদি নকল করার চেষ্টা করে তাহলে মানে অনেকে হয়তো ভাবে যে করতে পারবে, বাট ওয়েবক্যাম সাধারণত অন করা থাকে এসব এক্সামে। সো আচ্ছা, তাইলে হাঙ্গেরি ওরা নেয়, তোমাদের মনে করো 7 জন যে সিলেক্ট, 7 জনকে নিছে নাকি ওই 84 জনের মধ্যে থেকে যেটা 7 7 14 জনের হয়েছে, ওই 14 জনকে নিছে? না না, আমাদের হচ্ছে টোটাল এই পাইলটে এই নমিনেশন দিয়েছিল 84 জনের মধ্যে থেকে 14 জনকে, মানে হচ্ছে চোদ্দ হ্যাঁ, জনকে হ্যাঁ। আবার এক্সাম নিল। এক্সাম নেওয়ার পরে আমাদেরকে 5 জনকে সিলেক্ট করেছে, এন্ড 5 জন, যে 5 জনকে সিলেক্ট করেছে তাদের 5 জনই হচ্ছে নমিনেশন লিস্টের সিরিয়ালের একদম শুরুর দিকে ছিল, মানে শুরুর দিকে পাইলট যে 5 জন ছিল তাদেরকে নিয়েছে। সাধারণত নমিনেশনটা খুবই মানে ক্রুশাল, নমিনেশনে যদি লিস্ট মানে সিরিয়াল 5-এর বাইরে চলে আসে তাহলে সুযোগ অনেকটা কমে যায়। ও, তার মানে নমিনেশনে যে 84 জন হয়েছে, 1 2 3 4 5 করে এরকম 84। তো হ্যাঁ, তোমার কত ছিল? তোমার কত ছিল? আমার টোটালে ছিল হচ্ছে গিয়ে 26 না 24তম জানি, মানে সবার ভেতরে, কিন্তু পাইলটদের ভেতরে আমি ছিলাম হচ্ছে ফিফথ। তো একটুর জন্য আমি বেঁচে গেছি। ও, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তারপরে সেখানে সমস্ত কিছু ওরা এই রিটেন এক্সাম গুলো, তারপরে ওই স্কুল থেকে তোমার একটা চিঠি দিল, ইউ আর বিং সিলেক্টেড টু এনরোল দ্য কোর্স, এরকম একটা চিঠি দিছে, না? হ্যাঁ, মেইল করে একটা, ওখানে হচ্ছে জানিয়ে দেয় ওরা, এন্ড এরপর হচ্ছে এনরোল করতে হয় আর কি, মানে স্কলারশিপটা একসেপ্ট করব কি করব না সেটা আমাদেরকে জানাতে হয়। ও না, দুইটা স্টেপ থাকে, একটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি থেকে আমাদেরকে ফার্স্টে সিলেক্ট করে। ইউনিভার্সিটি থেকে সিলেক্ট করে মনে হয় এক্সামের মোটামুটি মাসখানেকের ভেতরে। এরপরে 1 বা 1.5 মাস পরে আমাদেরকে আবার হচ্ছে টেম্পাস পাবলিক ফাউন্ডেশন, যারা হচ্ছে স্কলারশিপটা প্রোভাইড করে, তারা হচ্ছে আরেকটা মেইল দেয় যে আমি সিলেক্ট হয়েছি, মানে তারা আমাদেরকে স্কলারশিপ দিবে নাকি দিবে না। ইউনিভার্সিটি সাধারণত এক্সামে পাশ করলে মোটামুটি সবাইকেই সিলেক্ট করে, কারণ একটা থ্রেশহোল্ড তো থাকে, ওই থ্রেশহোল্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে পার করে ফেলে। কিন্তু এরপরে টেম্পাস পাবলিক ফাউন্ডেশন আমাদেরকে স্কলারশিপ দিবে কি দিবে না ওটা হচ্ছে সাধারণত সব থেকে বেশি ম্যাটার করে ওটার জন্য আমাদের নমিনেশনের সিরিয়াল, আমাদের এক্সামের রেজাল্ট, এন্ড এই দুটাই সব থেকে বেশি আর কি। আর বাকি আদার জিনিসপত্রগুলো দেখে। তার মানে একবার সিলেক্ট হলে পর্যায়ক্রমে ধাপগুলোর এত ডিসকাশন, ওরাই বললে যে কি কি করতে হবে না করতে হবে, ওইটা নিয়ে আর এত চিন্তা করা দরকার হ্যাঁ নেই, হ্যাঁ, না? ওটাই সিলেক্ট করার আগ আচ্ছা। পর্যন্তই হচ্ছে যত দৌড়াদৌড়ি।
আচ্ছা, তাই তোমার আরো কিছু বলতে থাকো, তারপরে আমরা কমেন্টস গুলো নিবো আর কি। আচ্ছা, আচ্ছা ভার্সিটি, আচ্ছা আমিও দেখি কমেন্টস দেখি নাকি নাকি কিছু বলবো। কমেন্ট গুলো দেখো, দেখে তাইলে যদি মনে হয় যে কমেন্ট গুলো দেখো তুমি, তাইলে কমেন্ট আচ্ছা গুলো দেখে যদি তুমি মনে করো তাইলে ইয়ে করে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। এখন যারা তোমরা দেখতেছো, প্লিজ কমেন্ট করো। আমাদের সোহাইব তোমাদেরকে ইয়ে কমেন্টের একটা একটা করে উত্তর দিয়ে দিবে। আচ্ছা, একজন লিখেছে হচ্ছে এসএসসি তে জিপিএ 4.22 বাট এইচএসসি তে 5 চান্স পাবে কিনা। হ্যাঁ, লাইক এইচএসসি তে যদি ভালো করে থাকেন তাহলে খুব ভালো একটা সুযোগ আছে, আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। যেহেতু দুটোতেই মানে আন্ডার 5 না, একটাতে 5 আছে, আচ্ছা, এন্ড যেটা মেইন মানে এইচএসসি এই এর সাথে মেইন। জি স্যার, এই সার্কুলারটা বলুন। কোন মাসে দেয়? সার্কুলারটা দেয় সার্কুলারটা হচ্ছে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে, এন্ড ডেডলাইন থাকে হচ্ছে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের পরে অ্যাপ্লাই করা যায় না। আচ্ছা, পড়ো এখন। আচ্ছা, ইংলিশ ভার্সন থেকে এইচএসসি জিপি 6 দিয়ে অ্যাপ্লাই করা যাবে কিনা। হ্যাঁ, অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই করতে কোনো বাধা নেই, কিন্তু সিলেক্ট করবে কিনা সেটা একটু চিন্তার বিষয়। ভালো একটা রোল প্লে করে আসলে, শুধু যে কোয়ালিফিকেশন দিয়ে হয়ে যায় এরকমটাও না, কারণ পাইলটে সাধারণত প্রচুর পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লাই করে। আর এই স্কলারশিপটা এত হাইপটা খুব সম্ভবত এইটার কারণেই। তো অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে, যত প্রোফাইল আপনার ভালো হবে। দেখা গেল আপনার এইচএসসি তে এসএসসি তে রেজাল্ট একটু খারাপ থাকলেও অন্য দিক দিয়ে হয়তো বা অনেক ভালো আপনার কিছু ছিল, যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন বা ইউনিভার্সিটি বলেন বা আইএলটিএস স্কোর, এসএটি স্কোর, এরকম থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, একজন কমেন্ট করেছে বাংলাদেশ থেকে সিপিএল করেছে, হাঙ্গেরিতে গিয়ে এয়ারবাস অথবা বোয়িং এর জন্য টাইপ রেটিং করতে পারে কিনা। হ্যাঁ, এটা আপনার কোশ্চেন স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, খবরদার, এই টাইপ রাইটিং করে আসলে কিন্তু ওরা করছে ওদের প্রতিষ্ঠানের কাছ থেকে, বাট আমাদের সিভিল এভিয়েশন ওই টাইপ রাইটিং নাও গ্রহণ করতে পারে, কারণ এটা ও অ্যাপ্রুভ না। এটা তোমাদের হবে এক্সট্রা কারিকুলাম, যে হ্যাঁ তুমি এয়ারবাসে টাইপ রাইটিং করছো, কিন্তু এয়ারলাইনে সিলেক্ট করে আবার তোমাকে যদি এয়ারবাসে সিলেক্ট করে, যদি ওইটা সিভিল এভিয়েশন অ্যাপ্রুভ না থাকে, তাহলে তোমাদেরকে আবার এয়ারবাস 320 সিমুলেটর করতে হবে। সুতরাং বেটার যে নিজের সাইডা তোমাদের করাইছে ঠিক আছে, অর্থাৎ এখানে 20 লাখ 30 লাখ টাকা আমি জানি না যাবে, এই আননেসেসারি টাকা খরচ করে কোনো লাভ নাই এয়ারবাস 320 রেটিং এর জন্য। হ্যাঁ, বড় আনসার শেষ। তারপর আর আচ্ছা কি কমেন্ট আছে? আচ্ছা, স্যার কেউ যদি টাকা দিয়ে আপনার আপনার ট্রেনিং বলতে কি বোঝাচ্ছে জানি না, আপনার ট্রেনিং করতে চায় তাহলে কেমন কি খরচ পড়বে, এটা মনে হয় আপনার আপনার সাথে রিলেটেড। ও আচ্ছা, আমার যেটা পাইলট আব্দুল্লাহ কনসালটেন্সি ফার্ম পিএসসিএফ যেটা আছে, ওইটাতে আমরা টাকা দিয়ে পাঠাই স্টুডেন্ট। আমি অলরেডি আমার একজন স্টুডেন্ট গেছে আর্জেন্টিনাতে, আচ্ছা আচ্ছা এবং আরো 8 জন আছে পাইপ ট্রেনে। সেটা সুবিধা হইলো, সেটা ভর্তির ফি 800, আর হচ্ছে টোটাল প্যাকেজটা হইলো অ্যাকোমোডেশন ট্রান্সপোর্ট হইলো $39,000, আর খাওয়াটা নিজের, অন্যান্য খরচ তাতে প্রায় 50-55 লাখ টাকা লাগে। আমার এই ওয়েব পেজ আছে পাইলট আব্দুল্লাহ কনসালটেন্সি ফার্ম, ওইখানে ডিটেলস দেওয়া আছে। আর যদি কনফিউশন থাকে আমার মেসেঞ্জারে নক করলে হবে। গো হেড। আচ্ছা। তারপর কি কি কাগজপত্র বা সার্টিফিকেট সাবমিট করতে হয়, আমি মেজর কাগজপত্রগুলো বলে দিলাম। সেটা হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট প্রথমত, যদি আপনার এসএটি থাকে সেটার সার্টিফিকেট, যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেটার সার্টিফিকেট, আর যদি আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে অলরেডি ভর্তি থাকেন এবং আপনার রেজাল্ট ভালো থাকে, রেজাল্ট খারাপ হলে সাবমিট করার দরকার নেই, বাট যদি রেজাল্ট ভালো থাকে সেটাও সাবমিট করতে পারেন। তারা দেখবে যে সে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে অলরেডি আছে এবং তার রেজাল্টও ভালো, তো সেটা একটা বেনিফিট হতে পারে। এগুলো হচ্ছে মেইন, আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আর বাকিগুলো হচ্ছে নিজেকে দেখে নিয়ে করবেন, আচ্ছা, আমি যত একটু ছোট ছোট ডকুমেন্ট লিখি, আছে। কারণ আমাকে অনেক প্রশ্ন করে তো। আমি এখন তোমার স্টুডেন্ট। নাম্বার 1 বলো হইলো আইএলটিএস না জি। কাগজ। তারপর হচ্ছে নাম্বার 2 এসএসসি হইলো এইচএসসি, এইচএসসি, এসএসসি, এসএসসি এইচএসসি বোথ। এইচএসসি। তারপরে নাম্বার 3 পুলিশ ক্লিয়ারেন্স, ধরি নাম্বার 3, হ্যাঁ পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স। নাম্বার 4 এক্সট্রা কারিকুলাম। হ্যাঁ, এক্সট্রা কারিকুলার। আর 5 নাম্বার কিছু আছে? মোটিভেশন লেটার। মোটি না, মোটিভেশন লেটার দেবে মিনিস্ট্রিতে। একটা ছেলের যখন
মেন্টালি প্রিপেয়ার্ড নিবে তার কি কি কাগজ রেডি রাখতে হবে? মোটিভেশন লেটারটা স্যার অনেক আগে থেকে রেডি করা ভালো, কারণ মোটিভেশন লেটারটা হচ্ছে অনেক বেশ কয়েকবার চেঞ্জ করা লাগে, একবার লিখলে ওটাই যে সাবমিট করা যায় এরকম না। তো মোটিভেশন লেটারটা যত আগে থেকে লিখবে তত হচ্ছে মডিফাই করে করে আরো ও, সুন্দর করতে পারবে। মোটিভেশন লেটার নিজে লিখতে হয়? হ্যাঁ হ্যাঁ। মানে লাইক যে কাকে অ্যাড্রেস করে লিখতে হবে, কি লিখতে হবে? এটা হচ্ছে ইউনিভার্সিটিকে অ্যাড্রেস করে লিখতে হয় যে আমি কেন ইউনিভার্সিটিতে পড়তে চাই, কেন হাঙ্গেরিতে পড়তে চাই, বা কেন পাইলটে পড়তে চাই, আমার সাবজেক্টের ব্যাপারে আমি কি কি জানি, এই সব কিছু হাবি যাবি, বা আমাদের হচ্ছে দেশে কি কি অপরচুনিটি আছে, কারণ ওদের সাধারণত একটা ইয়ে থাকে যে ওরা পড়াশোনা করে দেশে ব্যাক করবে, সাধারণত দেশে ব্যাক করে না বেশিরভাগ, বাট স্টিল ইয়েটা থাকে, এটা রিকোয়ারমেন্ট কাইন্ড অফ, এটা যে পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করতে হবে, কি কি অপরচুনিটি আছে, কেন আপনি এই দেশের জন্য পাইলট হতে চান, সেই ব্যাপার স্যাপার গুলো হচ্ছে আপনাকে মেনশন করতে হবে। আচ্ছা, মোটিভেশন লেটারের পয়েন্ট গুলা বলো, একটা একটা করে বলো তো, মানুষ এত তাড়াতাড়ি বুঝবে না। পাস আমার দুই একটা বলো কনক্রিটলি। একটা নাম্বার ওয়ান হইলো কি, আমি কেন যেতে চাই। হ্যাঁ, কেন যেতে চাই। প্রথম তারপর হইলো হচ্ছে, বাংলায় লিখি যে আমি কেন যেতে চাই। হ্যাঁ, মোটিভেশন লেটার স্যার তারপরে, অনেক ফরম্যাট আছে ইউটিউবে, তো ইউটিউবে একটু ঘাটলেই পেয়ে যাবে, এটা ওভাবে বলে দেওয়ার কিছু না আসলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইউটিউবে ঘাটলি মোটিভেশন লেটারে হ্যাঁ, ওভারঅল মানে অনেক কি আছে। পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, বুঝলাম। তাইলে মোটামুটি একটা ছেলে মেন্টালি প্রিপেয়ার্ড নিবে, তার আইএলটিএস এর মিনিমাম 7.5, আর যদি সেট থাকলে 1400 থেকে 1500 ধরলাম, দুইটা এটাও রেডি রাখুক। এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলাম কি আছে, আর ওইটা মোটিভেশন লেটার, এটা ইউটিউব থেকে খুঁজে বাই করবে মোটিভেশন লেটার না? আচ্ছা, হ্যাঁ। এখন তাইলে এখন পড়ো ইয়েটা, এই কমেন্ট গুলা পড়ো। আচ্ছা, তারপর উম, কাগজপত্রের ব্যাপার বললাম, সারা বাংলাদেশে কি পরিমাণ পাইলট আছে এটা জেনে আপনার লাভ নেই, আপনি বেস্ট পাইলট হলে আপনার জবের অভাব হবে না। তারপর উম, উম, আচ্ছা, আর তো তেমন কিছু দেখি না। আচ্ছা, আরেকজন লিখেছে শিক্ষাগত যোগ্যতা এবং কত টাকা খরচ হবে সেটা বলতে। শিক্ষাগত যোগ্যতাটা অলরেডি বলা হয়েছে, টাকার ব্যাপারটা আমি তাহলে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ওরা আমাদের সাধারণত টিউশন ফি এবং থাকা খাওয়ার খরচ সহ ওরা আমাদেরকে 3.5 বছর, এটা 3.5 বছরের কোর্স, 7টা সেমিস্টার। তো 3.5 বছরে হচ্ছে মোটামুটি 1.5 কোটি টাকার মতো ওরা আমাদেরকে ফান্ড করবে যারা হচ্ছে পাইলটে পড়তে যাবে। সো আপনি যদি হচ্ছে নিজে পড়তে চান তাহলে 1.5 কোটির খরচ হবে, আর যদি স্কলারশিপে যান তাহলে আপনার খরচ, আমারটাই বলি, আমার এয়ার ফেয়ার ছিল হচ্ছে 1,10,000 টাকার মতো। আমি এখানে নিয়ে এসেছিলাম মোটামুটি 1 লাখ টাকার মতো, এবং আমার শপিং টপিং এর ওদিকে হয়তো বা 70-80 বা 1 যারা লাখের মতো গিয়েছে। তোমার টিকিট কত বললা? 1,10,000 টার্কিশ এয়ারলাইন্স। টিকিট হচ্ছে 1,10,000, আর সাথে কত নিছো? সাথেও 1 লাখের মতো বা একটু বেশি হবে মনে হয়, এরকম নিয়ে এসেছি আচ্ছা ইউরোতে কনভার্ট করে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আচ্ছা, বলো। আর এই হচ্ছে শপিং এর কিছু গেছে খরচ। না? হ্যাঁ, আচ্ছা, শপিং এর খরচ তো ওটা যে যেরকম করবে তার উপর। আর আরেকটা বড় খরচ পাইলটদের জন্য শুধু এটা, সেটা হচ্ছে এখানে আসার পর আমাদেরকে আবার একটা মেডিকেল করতে হবে। তো এই মেডিকেলে আমি এখনো শিওর হতে পারিনি, আমাদের এক জায়গা থেকে বলা হয়েছিল যে অ্যারাউন্ড 350 থেকে 400 ইউরোর মতো খরচ হবে, যে আমাদেরকে ডেব্রিসেন থেকে করতে হবে। তো ডেব্রিসেন থেকে করতে হলে আমাদের খরচ মোটামুটি 600 মতো পড়ে যাবে। তো 600 ইউরো ধরে রাখা হলে তো ভালো, যেহেতু আমাদের এখনো হয়নি, সো এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না আর কি মুহূর্তে। তবে 600 এর ভেতরেই থাকার কথা। 600 ইউরো কি মেডিকেলের জন্য? হ্যাঁ হ্যাঁ। আহ, আর যারা আবার ডেব্রিসেনে অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকেই মেডিকেল একবার করতে হবে, বাংলাদেশ থেকে মেডিকেলের খরচ স্যার মনে হয় ভালো জানবে, আমি যতদূর জানি 15,000 টাকার মতো লাগে। কোথায়, সিভিল? হ্যাঁ হ্যাঁ, সিভিল এভিয়েশন যারা হচ্ছে ডেব্রিসেন ফার্স্ট চয়েস দিবে, কারণ ডেব্রিসেন একবার হচ্ছে বাংলাদেশ থেকেও করায় আবার ওখানে গিয়েও করায়, আচ্ছা, দুইবার করতে হয়। ঠিক আছে। আচ্ছা, এখন কমেন্ট গুলো পড়ো। আচ্ছা। আর যে অনেক কমেন্ট করবে অপ্রাসঙ্গিক, হ্যাঁ, যেটা কোনো রিকোয়ারমেন্ট হ্যাঁ, নাই, ওগুলো আমি হ্যাঁ, ইগনোর করতেছি। ওগুলা ওগুলা অ্যাভয়েড করো, হ্যাঁ, এবং যেগুলোর উত্তর আমরা দিচ্ছি ওগুলো রিপিট করা দরকার নাই, হ্যাঁ। আচ্ছা তুমি যদি দেখো, আমি একটা কাগজ নিয়ে আসি। আচ্ছা স্যার। আচ্ছা, Simran Noor Dua, yeah, so you can, sorry, so can you please say the procedure of applying or the link we are using to apply it? আচ্ছা, the procedure
প্রসিডিউর আসলে একটু বড়, সো আমি যদি হচ্ছে ইন ডিটেলসে বলতে চাই তাহলে এটার জন্য মনে হয় আলাদা একটা ভিডিও লাগবে। আমি জাস্ট শর্টে বলে দিই। শর্টকাটে হচ্ছে হাঙ্গেরির একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ড্রিম অ্যাপ্লাই পোর্টাল। ওখানে গিয়ে আপনি আপনার পছন্দের সাবজেক্ট খুঁজতে পারবেন, ওখানে পাইলট হোক বা অন্য যে কোনো সাবজেক্টে হোক আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর ওখানে অ্যাপ্লাই করার পর আমি যে ডকুমেন্টস গুলো বললাম সেগুলো রেডি করে এরপর হচ্ছে ওখানে অ্যাপ্লাই করতে হবে। তো ওখানে অ্যাপ্লাই করার পর ওখান থেকে আপনি আবার একটা অ্যাপ্লিকেশন সামারি টাইপ কিছু একটা পাবেন। ওই অ্যাপ্লিকেশন সামারিটা আবার বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনে অ্যাপ্লাই করতে হবে এবং ওই সার্টিফিকেটটা তখন হচ্ছে আপনাকে সাথে দিতে হবে। মিনিস্ট্রি অফ এডুকেশনে অ্যাপ্লাই করবেন হচ্ছে প্রথমত অনলাইনে। অনলাইনে অ্যাপ্লাই করার পর ওরা একটা ডকুমেন্ট দিবে, ওই সবগুলো ডকুমেন্ট নিয়ে তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রিতে আপনাকে ফিজিক্যালি জমা দিতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের শর্ট প্রসেস। আর পেপারস টেপারস অনেক কিছু লাগে, সো ওগুলোর জন্য পরে ইন ডিটেলস ভিডিও দেওয়া যাবে। আচ্ছা, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ফর ও লেভেলস এন্ড এ লেভেলস, আচ্ছা এটা আমরা অলরেডি বলেছি। ফিজিক্স এন্ড ম্যাথসে অ্যাটলিস্ট যাতে এ থাকে এবং অন্যান্যগুলো যত ভালো তত আপনি আগায় থাকবেন। কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট ওভাবে দেওয়া নাই এডুকেশন মিনিস্ট্রি থেকে, অ্যাজ ফার অ্যাজ আই নো। আচ্ছা, তারপর বিজ্ঞান বিভাগ ব্যতীত মানবিক বিভাগ থেকে পাইলট হওয়া যাবে কিনা বাহিরের দেশে? হ্যাঁ, আপনি টাকা দিয়ে পড়তে চাইলে হতে পারবেন, সাউদি হ্যাঁ, আরবে আরো টাকা ভালো জমা জানেন। দেবে। হ্যাঁ, তবে এখানে না। আচ্ছা, শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট দিয়ে না, শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করা যাবে না, এসএসসি এইচএসসি দুটোই লাগবে। আপনার ভালো কোনো ইউনিভার্সিটিতে থাকলে সেটা আপনার জন্য আরো ভালো। আচ্ছা, তারপর I recently applied for bachelor's training program. Their maths checking test, aptitude test were very tough. How to prepare best of such tests? Sir, এটা আপনার question. কি বলছে? I recently applied for BA's training program. BA বলতে কি বোঝাচ্ছে আমি শিওর না। বিএফ, তারপর বলছে their বাংলাদেশ এয়ারফোর্স। বিএফ, বাংলাদেশ না, BAF বলেনি, BA অ্যাপোস্ট্রফ দিয়ে একটা বি, এস, বিএফএ, BAS মানে BA এর জন্য অ্যাপ্লাই করছে। BA বিএ। বিএ কি? বিএ তো হলো আর্টস এর যে গ্রাজুয়েশন, এটাকে বলে বিএ। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না আসলে শর্ট ফর্মে লিখছে তো কি এটা মিন আমরা করতেছে বুঝি বিএ না, দিয়ে। আমরা ওনার চেয়ে কম জ্ঞানী, কি বলবো, আমরা বুঝি না। ইচ্ছা যাক, গো হেড কাইন্ডলি রিপ্লাই, সি ইউ কামলি, রিপ্লাই কি? রিপ্লাই ভাইয়া কি মুবিন? তুমি পাইছো মুবিন প্রাঙ্গন? কি লেখছে এটা? আর আমার সামনে যেটাকে তো আসে নাই এটা। আসিফ হোসেন, আসিফ হোসেন, ব্রিটিশ এয়ারলাইন্স। বুঝলাম না। তারপরে হইলো দিয়ে হচ্ছে ব্রিটিশ এয়ারলাইন্স মিন করতেছে উনি। ওই যে ফার্স্টে যার কমেন্ট বলতেছিলাম, উনি ব্রিটিশ ও এয়ারলাইন্স এর ট্রেনিং প্রোগ্রামে রিসেন্ট, অ্যাপ্লাই করছে। তো বলতেছে যে তাদের ম্যাথ চেকিং টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট নাকি অনেক বেশি ডিফিকাল্ট। এটার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে? ব্রিটিশ জি এয়ারলাইন্সে স্যার। কিভাবে অ্যাপ্লাই করবো? ও কি সিপিএ নিচ্ছে? না, মনে হয় ট্রেনিং নেওয়ার জন্য অ্যাপ্লাই করছে আর কি, ট্রেনিং নিবে আমাদের সেলফ ফান্ডেড এ। ধারণা নাই। আচ্ছা আমাদের ধারণা নাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বলো তারপরে। তারপর আরেকজন বলছে আমি ফিজিক্স এন্ড ম্যাথস এ উইক, তো আমি কি অ্যাডমিশনস এর পর ওভারকাম করতে পারবো? আমি সাজেস্ট করবো আইসেন না ফিজিক্স এন্ড ম্যাথস এ উইক হলে, বিকজ আমাদের এখানে ভয়ানক রকমের প্রেশার দেয়। হ্যাঁ, টিচাররা অনেক ভালো পড়ায়, আমাদের ম্যাক্সিমাম পড়া শুরুর দিকে গিয়ে আমি কিছু বুঝতেছিলাম না ওদের অ্যাকসেন্টের কারণে, বাট আস্তে আস্তে যখন বুঝতে শুরু করছি ক্লাসে অনেকখানি হয়ে যাচ্ছিল। কিন্তু প্রচুর প্রেশার থাকে এন্ড সেলফ স্টাডি প্রচুর পরিমাণে করা লাগে, বিকজ যেহেতু আমাদের ভার্সিটিতে আমরা বাঙালি মাত্র দুইজন, সো হেল্প পাওয়ার স্কোপ খুবই কম। আর তার উপরে টিচারদের তো সবসময় পাওয়া যাবে না, হ্যাঁ বললে হেল্প করে টিচাররা ক্লাসে বা অন্য কোথাও, বাট নিজের উপরই সাধারণত ভরসা করে আসতে হবে। সো ফিজিক্স এন্ড ম্যাথসে যদি অলরেডি উইক থাকেন একটু টাফ হয়ে যাবে। আমি ডিসকারেজ করবো না, বাট ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই, বাট একটু টাফ হবে আর কি। আচ্ছা, তারপরে আচ্ছা, নিজ খরচে ট্রেনিং করতে চাই তাহলে কত খরচ হতে পারে? এটা মেবি অলরেডি এগুলো বলেছি, এন্ড এটা এক এক দেশে এক এক রকম। কইরেন না, নিজ খরচের জন্য এটা আমরা অ্যারেঞ্জ করি নাই। আমরা হ্যাঁ অ্যারেঞ্জ করছি হচ্ছে এর জন্য, স্কলারশিপের জন্য। নিজ হ্যাঁ। খরচে আমাকে বলবে। ও আরেকটা ব্যাপার বলে নি, সেটা হচ্ছে এখানে আমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হয় ঠিকই। আমাদের ইউনিভার্সিটি অফ নির্গাজাতে হচ্ছে 3.5 বছর পুরোটা সময়ের জন্য আমাদেরকে ডরমিটরি দেওয়া হয় থাকার জন্য, এবং মাস গেলে হচ্ছে 43,000 ফরেন্ট দেওয়া হয়। এটা বাংলা টাকায় অ্যারাউন্ড 15,000 টাকার মতো। তবে আপনি যদি কষ্ট করে চলেন তাহলে হয়তোবা কভার আপ হয়ে যাবে। কিন্তু যদি হচ্ছে আপনি একটু মানে এত টেনশন মাথায় না নিয়ে চলতে চান তাহলে হয়তোবা মাস গেলে আপনার স্টিল এক্সট্রা বাংলা টাকায় 10-12 হাজার টাকার মতো লাগতে পারে। সেটা আপনি জব করে আর্ন করেন কিংবা বাসা থেকে নিয়ে আসেন, সেটা আপনার বিষয়।
কিন্তু কিছু এক্সট্রা টাকা সাধারণত লাগতে পারে। অ্যান্ড এখানে জব পারমিটও আছে, উইকলি হচ্ছে 30 আওয়ার্স। তবে মনে হয় না আপনি 30 আওয়ার্স জব করতে পারবেন এখানে এসে, কারণ উইকেন্ড মাত্র 2 দিন। অনেকে আবার করে, তবে 30 আওয়ার্স মনে হয় না কেউ করে। আর তার মানে বাসার থেকে এই 3.5 বছর ধরে এভারেজ 20,000 টাকা নিতে হবে না? না, মান্থলি 10,000 হলেই এনাফ হওয়ার কথা। আচ্ছা মান্থলি আচ্ছা। 10,000 হলে হ্যাঁ। 1 বছরে 1,20,000 ধরতে পারে, 3 বছরে আচ্ছা। 3,36,000 এরকম। মাসে 10,000 টাকা করে 3.5 বছর। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তারপর চান্স পেতে কি অধিক মেধাবী হতে হয়? মেধাবী বলতে কিছু নেই। আপনার যদি মনে হয় যে আপনার সেই লেভেলের মোটিভেশন আছে এবং রেজাল্ট আগে ভালো, যেহেতু রেজাল্টটা ম্যাটার করবে, সো যদি মনে হয় যে আপনার সেরকম ইচ্ছা আছে তাহলে অ্যাপ্লাই করে ফেলবেন, নট আ বিগ ডিল। আচ্ছা, দুইটার রেজাল্ট এ থাকলে আইএলটিএস ভালো রেজাল্ট করে চান্স পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, কারণ অ্যাপ্লাই করতে তো যে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু করে দেখতে পারেন। আসলে করা উচিত, সব জায়গায় অ্যাপ্লাই করা উচিত। আমি সব জায়গায় অ্যাপ্লাই করতাম। আচ্ছা, তারপর কি কি কাগজপত্র আছে? কাগজপত্রের কথা অলরেডি বলা হয়েছে। যদি ইসিএ কোনো স্টুডেন্টের না থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, অবশ্যই পারবে না কেন? স্টুডেন্টের ইসিএ না থাকলেও আপনার যদি রেজাল্ট ভালো থাকে বা আইএলটিএস স্যাট এগুলো থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আইএলটিএস স্যাট কিন্তু পরেও দেওয়া যায়, এমন না যে আপনার সময় নেই হাতে। আবার ইসিএও বিল্ড আপ করতে পারবেন। ইসিএ আমার কিন্তু এইচএসসি পর্যন্ত খুব বেশি ইসিএ ছিল না। আমি ইসিএ যে বিল্ড আপ করেছি সেগুলো হচ্ছে আমি রুয়েটে গিয়েছিলাম, রুয়েট থেকে ড্রপ আউট করার পরে আমি যখন ডিসাইড করেছি যে বাইরে যাব, ওই সময় আমার 1 বছর গ্যাপও গিয়েছে। ওই টাইম এগুলা ফ্রেমটার একটা ভেতরে নতুন হচ্ছে কথা, ইসিএ আমি অ্যারেঞ্জ করেছিলাম। সো ওইটা আপনি যে কোনো সময় ইসি অ্যারেঞ্জ করতে পারেন। লালটা দাও, আচ্ছা, লালটা দাও। হ্যাঁ তাই। তারপর পাইলট অ্যাপটিটিউড টেস্টের প্রিপারেশনের কথা জিজ্ঞেস করতেছে অনেকে। এটা স্যার জানেন ভালো, আমি বলতে পারছি না। কোনটা? পাইলট অ্যাপটিটিউড টেস্টের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটার ব্যাপারে। পাইলট এর- অ্যাপটিটিউড টেস্টের জন্য কিছু কিছু যে এয়ারফোর্স, নেভি, তারপরে আর্মিতে এগুলো জয়েন করার জন্য কিছু যে বই পাওয়া যায়, ওই বইগুলোর মধ্যে, তারপরে অনলাইনে, তারপরে ইউটিউবে ওইগুলো পর দেখলেই হবে। আচ্ছা, একজন একটা কমেন্ট অনেকবার করে রাখছে, শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা। না, যায় না ভাইয়া, এইচএসসিটা লাগবে। আচ্ছা, এয়ার হোস্টেসরা অনেক ভয় পেয়ে গিয়েছিল। আচ্ছা, আমি রেজাল্টের ব্যাপারটা আর একবার বলে ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে, আপনার যদি রেজাল্ট একটু খারাপ, খারাপ বলবো না, মানে আন্ডার 5ও থাকে, অনেকেরই কিন্তু মিস হয়ে যায় জিপিএ। সো যদি বাই চান্স আপনার সাথে কোনো মানে অকারেন্স হয়ে থাকে, আপনি তারপরে অ্যাপ্লাই করেন। আপনি প্রত্যেকটা দেশে অ্যাপ্লাই করেন, শুধু যে পাইলটে অ্যাপ্লাই করতে হবে এরকম না। আপনি অ্যাপ্লাই করেন, এমন না যে অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই ঠিকই করা যাবে। ওই বছরে যদি দেখা যায় যে আপনার যেই প্রোফাইল, সেই প্রোফাইলের থেকে অনেক মানে নিচু প্রোফাইলের লোকজন অ্যাপ্লাই করেছে, তাহলে আপনি সিলেক্ট হয়েও যেতে পারেন। ইটস অল অ্যাবাউট লাক। সো আপনার লাক ভালো হলে সিলেক্ট হতেও পারেন। প্রত্যেকটা জায়গায় আপনি জাস্ট দেখবেন যে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, অ্যাপ্লাই করে গেলে করে ফেলবেন, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, তারপর পিপিএল এন্ড সিপিএল এর কস্ট, এটাও স্যারের কোয়েশ্চেন। এখানে এটা, এখানে এখানে এটা শুধুমাত্র না বলি। স্কলারশিপ। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের কথা একজন বারবার জিজ্ঞেস করছে। আচ্ছা, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের একজন আমাদের ছিল, শাহিন ভাইয়ের ব্যাচে একজন ছিল। উনি ইংলিশ মিডিয়াম আগা খান স্কুলের ছিল খুব সম্ভবত। ওনারও মনে হয় রেজাল্ট খুবই ভালো ছিল। সো ইংলিশ মিডিয়াম থেকে অ্যাপ্লাই করা যাবে যদি আপনার রেজাল্ট ভালো থাকে। এন্ড না যাওয়ার কিছু নেই, অনেকেই আছে খুব হ্যাঁ, সম্ভবত কারণ ইংলিশ মিডিয়ামে। ওরা তো আর জিজ্ঞেস করবে না হোয়াট ইজ এর মিডিয়াম, বা কি ইংলিশ হুম, মিডিয়াম না বাংলা মিডিয়াম, দে ওয়ান্ট দ্য রেজাল্ট। সেটাই। আচ্ছা, হাঙ্গেরিতে আপনার একাডেমির কথা বলেছি, যেখানে আপনি স্কলারশিপ পেয়েছেন, সেখানকার খরচ কেমন সেটা আমি অলরেডি বলেছি। আপনি একটু লাইভ শেষ করে পরে দেখতে পারেন, শুরু থেকে টেনে আগেই বলেছি এটা। ওর কোনো এজেন্সি আছে যারা এমন আবেদন করে, নাকি নিজে করেছেন? না ভাই, কোনো এজেন্সি নাই। এজেন্সি যদি কেউ বলেও যে করে দিবে, তারপরে এদের কাছে যায় না। এন্ড এসব কাগজপত্রের দৌড়াদৌড়ি একটু নিজের করা উচিত। এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে বাইরে এসে আসলে সার্ভাইভ করা একটু টাফ হয়ে যায়। নিজের এগুলো বুঝে শুনে তারপর নিজে অ্যাপ্লাই করেন, কারণ এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ। আপনাকে গভর্নমেন্ট এত কিছু দিচ্ছে, আপনার থেকে মিনিমাম এতটুকু তো আশা করা যেতে পারে। আর কোনো এজেন্সি আমি নাই বলি আমাদের জানা আমি মতে। বলি এখানে এজেন্সির কথা, যদি কেউ এজেন্সিতে গেছো তাহলে 2 লাখ 3 লাখ টাকা নষ্ট করবে, আর যাওয়া হবে না, বিকজ ওরা পাইলট এগুলো কিচ্ছু বোঝে না। আন্দাজে বান্দাজে ওইটাই। কতগুলো রেডি করছে। এটা মেন পাওয়ার না যে দুবাই যাবে এজেন্সির মাধ্যমে। এটা হলো পাইলটদের, এইটুকু তোমার তার জ্ঞান থাকতেই হবে। আচ্ছা, ও আমাদের দেখি ফারহান ভাইয়া কমেন্ট করেছে। ও ফারহান ভাইয়া হচ্ছে ডেব্রিসেনের, উনি আগের বছরের স্টুডেন্ট। তারপর
আর কোনো কি কান্ট্রি বলছে এমন ফারহান? স্কলারশিপ দেয় কিনা। ফারহান ভাই আগে একটা কমেন্ট করেছিল ডেভিডসন, আচ্ছা উনি অন্যদের কমেন্টে আর কি রিপ্লাই দিচ্ছে। একজন কস্ট জিজ্ঞেস করেছে, তার কস্ট বলে ভালো দিল আর ভালো। কি যে আরো আছে নাকি? খবর দাও, রিপ্লাই শাহিন দাও। ভাইও মনে হয় আছে, একজন বললো দেখতেছে। এই শাহিন, তুমি ইয়ে করো, এই রিপ্লাই দাও। আচ্ছা, আর কোনো কান্ট্রি এমন স্কলারশিপ দেয় কিনা, না খুব সম্ভবত দেয় না আমার জানা মতে। আমেরিকার অনেকগুলা অর্গানাইজেশন এরকম স্কলারশিপ দেয়, তবে ওইটা শুধুমাত্র আমেরিকান সিটিজেনদের জন্যই লিমিটেড আমি যতটুকু জানি। এবং তাছাড়া আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে 3জন আমেরিকান হাঙ্গেরিয়ান সিটিজেন আছে। তো খুব সম্ভবত মনে হয় শুধু হাঙ্গেরিতেই এত ভালোভাবে অপরচুনিটি দিয়ে স্কলারশিপটা দেয়, আমেরিকাতেও মনে হয় না এত অপরচুনিটি দেয়, কারণ দিলে ওরা আমেরিকা ছেড়ে হাঙ্গেরিতে আবার পড়তে আসার কথা না। আচ্ছা, ইয়ে বলি, আইডিএ যে ইসলামিক ডেভেলপমেন্ট এজেন্সি, মাঝে মাঝে আইডিএ, হ্যাঁ, ইসলামিক হ্যাঁ হ্যাঁ, ডেভেলপমেন্ট এজেন্সি মাঝে মাঝে স্কলারশিপ দেয়, নট রেগুলার হাঙ্গেরি মতন। ওরাদের পাইলটের। আইডিএ আইডিএ ওয়েবসাইটে গেলে দেখা যায়, ও মানে ওরা মাঝে মাঝে দেয় ইসলামিক ডেভেলপমেন্ট। আমি শুনছি, আই এম নট শিওর। ও আচ্ছা, আমি অনেক খুঁজছিলাম, ওইভাবে পাইনি, হয়তোবা দিতে পারে, দেখতে হবে আচ্ছা তাহলে আমার একটু চেক করে। আচ্ছা। আচ্ছা, আইএলটিএস স্কোর ব্যান্ড কত ছিল? আমার 8 ছিল ভাইয়া। তারপর আর কোনো কমেন্ট দেখতেছি না নতুন, এগুলোই ছিল। আচ্ছা, হ্যাঁ, তাইলে আমরা আর এখানে ইয়েও নাই, মাত্র 74 জন আছে, 68 জন। হ্যাঁ, আর লোকজনও তেমন নাই আমাদের, তাইলে এখানে মোটামুটি শেষ করে দেই। আচ্ছা, আহ আমি তুমি আর কিছু বলবা, নাইলে কি আমি কনক্লুশন আমি একটু দিয়ে শেষ করবো কোনটা? তুমি আর কিছু বলবা? কিছু মনে পড়লে আহ, বইলো নাকি? আচ্ছা, ইউনিভার্সিটির ব্যাপারে কি কিছু বলা উচিত? কি কি ফ্যাসিলিটিস হ্যাঁ, দিচ্ছে বলো। বা কোনো কিছু? আচ্ছা, তো হ্যাঁ, বলো। ইউনিভার্সিটি আমাদেরকে, ইউনিভার্সিটি অফ ডেব্রিসন আর নির্গাজার ফ্যাসিলিটিস এর একটু ইয়ে আছে। নির্গাজাতে সাধারণত স্টুডেন্ট একটু কম, এটা সিটি সেন্টারে না, এখানে আবার জবও কম। ডেব্রিসনে মোটামুটি জব আছে মনে হয়। তো ইউনিভার্সিটিতে আমাদের যে ফ্যাসিলিটি গুলো দিচ্ছে সেটা হচ্ছে পাইলটদের সবাইকে আমাদের ডর্মে ওঠানোর কথা ছিল প্রথমে, বাট আমাদেরকে ডর্মে না দিয়ে আমাদের হচ্ছে একটা হোটেলে উঠাই দিচ্ছে, ইউনিভার্সিটির ভেতরেই হোটেলটা। তো ওখানে হচ্ছে ডর্মের থেকে আরো ভালো পরিবেশ, ওখানে এসি, হিটার, তারপর হচ্ছে টিভি, ফ্রিজ, আলমারি, ওয়াইফাই, ইলেকট্রিসিটি সবকিছু একদম ফ্রিতে দিচ্ছে। মানে ম্যাক্সিমাম জিনিস আমাদের কোনো কিছুই নিয়ে বদার করতে হয় না আসার পর থেকে, টুকটাক কিচেনের জিনিসপত্র ছাড়া, কিচেনের জিনিসপত্র দেওয়া। সো এই তো। অ্যান্ড টিচাররা খুবই ভালো, প্রচন্ড পরিমাণে হেল্পফুল। আমি একদিন ক্লাসে লেটে গিয়ে এরপর হচ্ছে আগে পড়ানো হয়ে গেছে এমন একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, তো আমাকে তারপরে হচ্ছে স্যার ডাক টাক করে নাই, বলে দিছে। অ্যান্ড এখানের মানুষগুলো খুবই ভালো, আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করছে পর্যন্ত, যার সাথে দেখা হয়েছে, যার কাছে হেল্প চাই না কেন। সো কোনো রেসিজম এ পর্যন্ত আমি ফেস করি নাই। অ্যান্ড টিচাররা ভালো, সব দিক দিয়েই আমি আসলে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর কি। ইউনিভার্সিটি সবকিছুই মোটামুটি কেয়ার করে। অ্যান্ড এই তো। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যে ফ্লাইং একাডেমি, সেটার আমাদের হচ্ছে ট্রেনার ফ্লাইং একাডেমির আন্ডারে করি। অ্যান্ড ট্রেনারে হচ্ছে নিজস্ব এয়ারপোর্ট আছে, অ্যান্ড ওদের হচ্ছে এয়ারক্রাফটটা অনেক বেশি। আর ওদের সাধারণত অত গ্যাপ ট্যাপ নাই। অনেক সময় হচ্ছে শিডিউল না পাওয়ার কারণে বা এয়ারপোর্টে জ্যাম, জ্যাম না কি বলে ওটাকে, যাই হোক, এয়ারপোর্টের সমস্যার কারণে হচ্ছে ইয়ে পায় না, শিডিউল পায় না। তো ওই প্রবলেম গুলো আল্লাহর রহমতে আমাদের এদিকে হবে না ইনশাল্লাহ। আর এই তো। আমাদের আরেকটা ব্যাপার সেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের যে ফ্লাইং একাডেমি সেটার সাথে হচ্ছে আবার ইউরোপের বাজেট এয়ারলাইন্স যেটাকে বলে উইজ এয়ার এর হচ্ছে আবার কোলাবোরেশন আছে। তো উইজ এয়ার এর কি বলে, আমাদের গ্রাজুয়েশন শেষ করার পরে এরকম একটা জিনিস আমি দেখেছিলাম যে ওরা হচ্ছে আমাদেরকে উইজ এয়ার এ কি বলে ওটাকে, এক্সাম ছাড়া, এক্সাম ছাড়া না পুরো, ইন্টারভিউ বা এক্সাম ছাড়া, মানে ইজিলি এক্সামে বসার ব্যবস্থা করে দিবে আর কি। তো হয়তোবা আমাদের একটা সুযোগ আছে, বাট আমি যতটুকু জানি যে বাংলাদেশি পাসপোর্টে নাকি বাইরে পাইলট হইতে একটু সমস্যা হয়, এ ব্যাপারে স্যার ভালো জানবেন হয়তোবা, এই আর কি। বাট অ্যাটলিস্ট সুযোগ আছে। না, বাংলাদেশের পাইলট বাইরে ফ্লাইং যেতে পাইলট হতে অসুবিধা আছে, বাট যদি যেমন আমাদের বাংলাদেশ বিমানে প্রায় আমার সময় প্রায় 35 জন কাতার, এমিরাতস ইত্যাদি এয়ারলাইন্সে জয়েন করছিল। হ্যাঁ, বাংলাদেশি দেখতে হবে এগুলো। পাসপোর্ট হোল্ডার এখনো আছে অনেকে পাইলটরা ইতিহাদ এমিরেটসে। তো ওই ওই এয়ারলাইন্স এর পলিসিটা কি, যে ওই পলিসিটাতে যদি পড়ে যায় তাহলে বাংলাদেশ ন্যাশনালিটি ফ্লাই করতে পারবে। আচ্ছা, যেমনটা এইখানকার সিপিএল নিল, বা আমেরিকার থেকে সিপিএল নিল, বা কানাডার থেকে সিপিএল নিল, ও যদি বলে উইজের চাকরি করতে, দে উইল নট অ্যাকসেপ্ট ইট। They will accept you people because your academic
ইজ আন্ডার দ্য হুইচ ইয়ার, মানে হুইচ ইয়ার আন্ডার যেহেতু তুমি পড়তেছো, হ্যাঁ যেমনটা আমি এক্সাম্পল বলি, দুবাইতে যে ইএফটি আছে, এমিরাটস ফ্লাইট ট্রেনিং একাডেমি, ওইখানে তো প্রায় 2 কোটি টাকার মতো লাগে। ওরা যদি হ্যাঁ কেউ সিপিএল নেয়, এমিরেটস মাইট কনসিডার করবে যে ওই পাইলটটাকে এমিরেটস এ নেওয়ার জন্য। হ্যাঁ কিন্তু হ্যাঁ তুমি যদি আমার এমিরেটস এ যাও, ওরা বলে সরি, তুমি তো আমার একাডেমিতে পড়ো নাই। তো এই হলো এক্সপিরিয়েন্স না ডিভিশনটা, থাকলে আর কি। মানে এক্সপিরিয়েন্স প্লাস হলো ওর ওর অ্যাপ্রুভাল অথরিটির মধ্যে তুমি আছো কিনা। বুঝতে যেহেতু পারছি। উইজিয়ার অ্যাপ্রুভাল এটা তোমার একাডেমি, সেহেতু উইজিয়ার তোমাকে ইজিলি নিতে পারে। ইএফটি এ যেহেতু এমিরেটস এর একাডেমি, ওই স্টুডেন্টকে ওরা এমিরেটস এ নিবে। বুঝতে পারছি, এটাই আর কি। সো ওভারঅল সব দিক দিয়ে বেশ ভালো আর সুবিধা। অ্যান্ড আরেকটা ব্যাপার আমাদেরকে কিন্তু, বলো, জি স্যার বলেন। তুমি বলো, তারপরে ওয়েদারটা বলে দিও, কখন কি সময় কি ওয়েদার আছে এটা বলার পরে। আচ্ছা আচ্ছা। গরম সো কখন, শীতকাল বল। আচ্ছা, আর আরেকটা ব্যাপার, আমাদের এটা কিন্তু শুধু হচ্ছে গিয়ে সিপিএল বা এটিপিএল ডিগ্রি না, আমাদেরকে সাথে হচ্ছে একটা ব্যাচেলার্স ডিগ্রিও দিচ্ছে, আমাদের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু কোর্স করাচ্ছে। সো আপনার জন্য যে শুধু পাইলট হওয়ার রাস্তা খোলা সেরকম না, আপনি চাইলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পজিশনেও জয়েন করতে পারবেন বা মাস্টার্স পার্সিউ করতে পারবেন। এরকমও হতে পারে যে আপনি আপনার পড়াশোনা শেষ করার পরে ইউরোপে পাইলটের জব পাইলেন না, তো আপনার আবার ইউরোপে থাকার খুব ইচ্ছা, তখন আপনি যেটা করতে পারেন, এখানে আবার আপনি মাস্টার্স করতে পারেন, মাস্টার্স করে হয়তো বা কোনো ইঞ্জিনিয়ারিং পজিশনে ঢুকতে পারেন। আবার এরকমও হয় যে পাইলটদের হচ্ছে অনেকদিন পর পর রিক্রুট করে, সবসময় পাইলট রিক্রুটমেন্ট থাকে না, তো ওই সময়টাতে আপনি চাইলে মাস্টার্সও করতে পারবেন। এদিক দিয়ে আবার একটা রাস্তা খোলা। আবার অনেক এয়ারলাইন্সে হচ্ছে সাধারণত ব্যাচেলর ডিগ্রিটা রিকোয়ার করে, তো একটা ব্যাচেলর ডিগ্রি থাকা একটা মানে ভালো রকমের অ্যাডেড বেনিফিট। আচ্ছা, আর ওয়েদারটা এখানে ইউরোপের মতন কি ওয়েদার, ঠান্ডাটা পরে অক্টোবরের পরে? হ্যাঁ, এখন হচ্ছে সেপ্টেম্বর চলতেছে, এখন তেমন বাজে ওয়েদার নেই, রাতের বেলা একটু ঠান্ডা পড়ে, বাট দিনের বেলা খুবই সানি ওয়েদার, আমার অনেক ভালো লাগতেছে। বাট এখন তো হচ্ছে সেপ্টেম্বর, হ্যাঁ অক্টোবর থেকে মনে হয় ভালো রকমের শীত শুরু হবে আস্তে আস্তে। ওয়েদার মানে বাইরের অন্যান্য কান্ট্রির মতোই শীত, জার্মানি টার্মানি আচ্ছা, যেমন জানেন, হাঙ্গেরি আর থেকে খাওয়া দাওয়া ওরকমটাই। কি বাংলাদেশ টাইপের খাওয়া দাওয়া? তো রেস্টুরেন্ট মনে হয় না, এগুলো সব তো ইউরোপিয়ান টাইপের খাওয়া না? ইন্ডিয়ান টাইপের রেস্টুরেন্ট আছে, ওটা হচ্ছে বুদাপেস্টে, মানে একদম মেইন সিটি যেটা ক্যাপিটালে। কিন্তু সাব সিটি গুলা, আরবান এরিয়া গুলাতে তেমন একটা নেই, ওদেরকে নিজেরই রান্না করে খেতে হয়। আমি রান্না বান্না করতে পারি না, তারপরেও হাবিজাবি যা রান্না করতেছে ওইটাই খাইতে হচ্ছে। আচ্ছা, কিছু মশলাপাতি নেওয়া যাও নাই? হ্যাঁ, নিয়ে আসছি স্যার, কিন্তু রান্না করতে পারি না। আমার মানে রান্না করতে গেলে ধৈর্য থাকে না, আমি ইচ্ছা মতো যা পারি ঢেলে দেই, পরে খাবার সেরকম হয়। না, তোমার একটা বুদ্ধি পাতা দেয়, চাউলের সঙ্গে ডাল মিশাইয়া, হলুদ দিয়া, পেঁয়াজ কাইটা, কাঁচা মরিচ কাইটা, চুলায় চাপাই দিবা, বা খিচুড়ি হয়ে গেছে। সেদিন স্যার শুধু ডাল রান্না করছিলাম, ডালের কালার হয়েছে যে কড়াই পুড়ে গেলে যেরকম হয় না, পুড়ে যাওয়ার পর পানি দিলে যেরকম হয়, ঠিক ওরকম কালার হয়েছে, কিন্তু ওইটাই খাইতে হয়েছে, কি করবো। আর খাবারের দামও অনেক, এখানে ফেলাও যায় না। আহ, আচ্ছা, তাইলে মোটামুটি ওয়েদার, এটা খাওয়া, এটা থাকা হয়ে গেল। বা আচ্ছা, ঠিক আছে, ভালো। আর তোমার তাইলে যে লাগছে নভেম্বর থেকে, টাইম কতটুকু লাগছে ওরা? জানুয়ারি থেকে লাগছে আপ টু অগস্ট হ্যাঁ, পর্যন্ত অগস্ট তোমার সব প্রসেস শেষ বলা যায়। করতে হবে? জানুয়ারি টু অগস্ট। অগস্ট না, জুলাইতে, কুরবানি ঈদ কি জুলাইতে ছিল না? কুরবানির ঈদের একদিন আগে মনে হয় আমার স্কলারশিপের রেজাল্টটা আসছে, ও, মনে হয় 17 তারিখে হবে। আচ্ছা। এই দেখো তো আর কোনো ইয়ে আছে নাকি, আচ্ছা কমেন্টস আছে নাকি, তাহলে আমরা চ্যাপ্টার ক্লোজ করে দিব। আচ্ছা। আহ, What books should pilot read? Pilot will read a lot of books. এখন এই বুকস যখন যে একাডেমিতে যাবে, ওই একাডেমি প্রোভাইড করবে কি কি বুক আছে। এভিয়েশন ল আছে, থিওরি অফ ফ্লাইট আছে, মেট্রোলজি আছে, তারপরে হ্যাঁ এজিটি আছে, ফ্লাইট প্ল্যানিং আছে, এভিয়েশন, তারপরে এগুলো অনেকগুলো সাবজেক্ট আছে। আমার কিভাবে পাইলট হবে, ওই ভিডিওর মধ্যে সব সাবজেক্ট গুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে কি স্যার আই পাওয়ার নিয়ে বলবেন? আই পাওয়ার হচ্ছে যে আমি হচ্ছে যে চশমা দিয়ে বা চশমা ছাড়া, এই ডাক্তারের কাছে গেলে আর চোখের দোকানে 6/6 হইলেই, যেমন সুহেবের চশমা পরে, তার কোনো অসুবিধা নাই, 6/6 থাকলেই হয়। এটাই হচ্ছে আই পাওয়ারের হিসাব। জাস্ট কালার ব্লাইন্ড না হইলেই হয়েছে আর কি। কালার ব্র্যান্ড। তারপরে ডিটেল একটু বলবেন কি, এটা পাইছে নাকি তামিম আহমেদ? তামিম ডিটেইল আহমেদ। প্রসিডিউর টা একটু একবার বলা হয়েছে অলরেডি, দেরিতে আসলে বলতে পারবে না। হ্যাঁ, হোয়াট আগে শুড মানে আই ওয়ান্ট? লাইভ হ্যাঁ, শেষে টেনে দেখলেই পেয়ে যাবে, লাইভ শেষ করে টেনে হ্যাঁ, দেখলে হ্যাঁ, পেছন লাইসেন্স, থাকবেই। হ্যাঁ, সামান পাটিয়া, এটাকে রাতুল
মজুমদার শাকিল ভাইয়া, তোমার জিজ্ঞেস করতে তো আমি কি বলছে, কি বলে? এটা মিটাতে পারি। আচ্ছা, এমডি শাহাদাত জিজ্ঞেস করতেছে উনি ওনার রেজাল্ট বলছে এবং পাইলট কোর্স করতে পারবে কিনা। হ্যাঁ, করতে পারবেন, তবে সেলফ ফান্ডেডে করতে হবে। স্কলারশিপ খুব সম্ভবত পাবেন। শাকিল ভাইকে কোনো কমেন্ট আসতেছে না আমার ওনার নামে। আচ্ছা, কত টাকা খরচ আচ্ছা, আমি হবে যদি বলতেছি হচ্ছে আপনাকে। স্কলারশিপে করেন, তাহলে কত খরচ হবে সেটা অলরেডি বলে দিয়েছি। উম, স্যারকে নাকি চশমা ছাড়াই সুন্দর লাগতেছে একজন বলতেছে। চশমা ছাড়া? আচ্ছা, আচ্ছা, চশমা ছাড়া। আচ্ছা, এখানে হইলো শাওন পাটোয়ারি, রাতুল ভাইয়া, আমি যদি হাঙ্গেরিতে ফ্লাই একাডেমি যদি পড়াশোনা করি তাহলে আমার কত টাকা খরচ হবে? বারবার পারবো না এক জিনিস বলতে, চশমা ছাড়াই সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইসুল ইসলাম, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড গিভ স্কলারশিপ ফর পাইলট ট্রেনিং। অবশ্যই দেয়, খুঁজে নিতে হবে। আচ্ছা, ডিপ্লোমা ইন একটা অ্যারোস্পেস হলো, করে হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করা পসিবল কিনা। আচ্ছা, ডিপ্লোমা ইন অ্যারোস্পেস কি এসএসসি এর পরে করে? আমি ঠিক জানি না এই ব্যাপারটা। যদি এইচএসসি এক্সাম দিয়ে এরপর অ্যারোস্পেসে ডিপ্লোমা করে থাকেন এবং আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট যদি ভালো থাকে, তাহলে মনে হয় আপনার খুব ভালো একটা ট্রাই করে দেখতে পারেন। কি এই পাবো প্রসঙ্গে আমি না না। বলি, অনেকে স্যার বলেন। বলে, আমি একটা কথা বললেন, অনেকে আমার লিখে, স্যার আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করছি, আমি এমবিবিএস পাশ করছি, আমি কি পাইলট হইতে হবে? আমি বলি একটা কথা, এসএসসি এইচএসসি পরে আপনি যা পড়তে চান, ডক্টরেট ডিগ্রি যদি আপনি হন, প্রফেসর হন, কোনো অসুবিধা নেই ফ্লাইং এ। কিন্তু বেসিকটা হলো এসএসসি এইচএসসি তে ফিজিক্স ম্যাথমেটিক্সে আপনাকে সেকেন্ড ডিভিশন বা জিপিএ 5 পাইতে হবে। তারপরে আপনি যা ইচ্ছা পড়েন, আমাদের কোনো পাইলটদের কোনো কনসার্ন না। আপনি পড়ে আসেন, মাস্টার্স পড়ে আসেন, আপনি ডক্টরেট ডিগ্রি নিয়ে আসেন, এফসিপিএস নিয়ে আসেন, অসুবিধা নাই তাতে, কিন্তু বেসিক থাকতে হবে। আপনি কি বেসিক করে গেলেন? ওকে, কন্টিনিউ। আচ্ছা, ডেডলাইন কতদিন পর্যন্ত? ডেডলাইন হচ্ছে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত। আর তারপরে হচ্ছে হাসিবুল আসলাম, আই এম স্যার স্কলারশিপ এর জন্য কি এসিস, এ কি প্রশ্ন? ওকে, আমি স্যার বিমান লাভার। ওকে, এস কে হোসেন, ভেরি গুড। আচ্ছা, আমাদের তো কইমা আসছে মাত্র 70 জন। এ শাওন পাটোয়ারি ভাইয়া, আমার চোখের পাওয়ার প্লাস এগুলো আমরা বলতে পারবো না, ওই ডাক্তার যদি বলে 6/6 তাই আচ্ছা, হয়ে গেল। চোখের পরে আরেকটা বলি, আমাদের খুব সম্ভবত আমি অনেক ঘাটাঘাটি করছি, তো তো ঘাটাঘাটি করার সময় কোনো একটা ওয়েবসাইটে আমি এরকম মেনশন দেখছিলাম যে -6 এর থেকে বেশি হলে ওরা নিবে না বা এরকম কিছু একটা। সো -6 একটু অতিরিক্ত, বাট -6 এর থেকে যদি কম থাকে, চশমা পরে যদি ঠিক থাকে স্যার যেভাবে বললেন, তাহলে সমস্যা নেই। আচ্ছা, এখন সবাই ওই দেরিতে আসছে তো একই প্রশ্ন রিপিট করতেছে। হ্যাঁ, তো আমরা তাহলে কি আস্তে আস্তে শেষ করার পর জাগাবো, বা তুমি দেখো কোনো কমেন্টসে কিছু আছে নাকি? আচ্ছা, আচ্ছা, অনেকেই নিজের প্রোফাইল দিয়ে এরপর জিজ্ঞেস করতেছেন সম্ভব কিনা। আপনি অ্যাপ্লাই করেন, তারপর বোঝা যাবে। অনেকেরই প্রোফাইল ভালো, অনেকেরই মোটামুটি, সবাই অ্যাপ্লাই করেন। কারণ আমরা আসলে বলার মতো কেউ না, এটার অনেকটা ভাগ্যও লাগে, আবার অ্যাপ্লাই করলে বোঝা যায়। সো হ্যাঁ ভাই, এইচএসসি দিয়ে অ্যাপ্লাই করা যাবে। হাসিবুল ইসলাম অয়ন। 1.5 crore হচ্ছে, হ্যাঁ, 1.5 crore উইথ অ্যাকোমোডেশন, উইদাউট অ্যাকোমোডেশন না, যদি হচ্ছে সেলফ ফান্ডেডে পড়তে চান। বাট সেলফ ফান্ডেডে আপনি এখানে না এসে মনে হয় আর্জেন্টিনায় গেলে আরো কম খরচ পড়বে, তাই না স্যার? হ্যাঁ, এটা তো ইউরোপের মধ্যে পড়ছে। হুম। সেলফ ফান্ডেড আর্জেন্টিনার কম। আমি বলি যে আর্জেন্টিনা হচ্ছে সাউথ আমেরিকার দেশ। যদি কেউ মনে করে যে আমি সাউথ আমেরিকা যাব না, আমি লন্ডন, আমি আমেরিকা যাব বা হাঙ্গেরি যাব, অনেকেও যাচ্ছে স্পেনে, আবার কেউ কেউ যাচ্ছে ইয়েতে, গ্রিসে, হুম। হ্যাঁ। তো এরকম যাইতে পারে, ওইটা কস্ট প্রায় আমার মনে হয় হাঙ্গেরিতে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পড়ে ফেলেছে কেউ সেলফ ফান্ডেড যায়। হ্যাঁ, ইন্ডিয়া থেকেও দেখি স্যারকে শুনতেছে একজন। আচ্ছা, আর তেমন কোনো কোয়েশ্চেন দেখতেছি না ওরকম। মোটামুটি সব কোয়েশ্চেনের আনসার মনে হয় দেওয়া হয়ে গেছে স্যার আমাদের।
হ্যাঁ হ্যাঁ। স্টিল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে স্যারকে নক করতে পারেন বা আমাকে নক করতে পারেন, দুজনে অ্যাভেলেবল আছে। তোমাকে তো মেসেঞ্জারে নক করলে একটু রিপ্লাই দিও। তোমার তো পেজ আছে, হ্যাঁ, হ্যাঁ, পেজে যদি কেউ গিয়ে তোমাকে নক করে মানে ওই সম্বন্ধে, তাহলে তুমি রিপ্লাই দিও, পেজে মেসেঞ্জারে নক গিয়ে করলেই রিপ্লাই দিও। বেটার। পার্সোনাল প্রোফাইলে সাধারণত রিপ্লাই দেই না, পেজে নক করলে বেটার। কিসের নক করবে? পেজে নক করলেই বেটার, পার্সোনাল প্রোফাইলে তো অনেক মেসেজ থাকে so। আচ্ছা, তাইলে আমরা আচ্ছা, একজন ট্যাটুর কথা তোমাকে জিজ্ঞেস করতেছে, ট্যাটুর ব্যাপারটা স্যার ভালো জানবে মনে হয়, ট্যাটু নিয়ে সম্ভব কিনা। লাগবে না এরকম করে না? মানে ও, মানে অ্যালাউ মানে ডিসকারেজ করে আর কি, মানে এটাকে ভালো আচ্ছা চোখে দেখে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্যাটুটাকে মানে ভালো চোখে দেখে না। আমাদের যেমন পাইলট যে এখন আমি ইয়া লম্বা চুল রাখলাম, ইয়া লম্বা দাড়ি রাখলাম, হ্যাঁ, আমাকে মানে ভালো চোখে দেখবে না। পাইলটরা হবে একটা সুস্থ মানসিকতার ইয়ে। ট্যাটুটা পাইলটদের স্যার পরে আমি দেখলেই চেনা যাবে যে পাইলট, সিভিল ড্রেসে হ্যাঁ, দেখলেও চেনা যাবে। আমি এখন পিঠে যদি কেউ ট্যাটু পরে ইউনিফর্ম পরা থাকে তো কোনো অসুবিধা নেই, কিন্তু হাতের মধ্যে এই জায়গায় ট্যাটু লেয়ে রাখলো, তাহলে তো এটা অবশ্যই আমার মন আজ পর্যন্ত আমার জীবনে কোনোদিন দেখি না কোনো পাইলটের ইউনিফর্মের বাইরে কোনো ট্যাটু আমি পাই নাই, সুতরাং এটা ডিসকারেজ করে। আচ্ছা আচ্ছা আর তো বোধহয় কিছু নাই না? আচ্ছা। না, আর তেমন কিছু দেখতেছি না। জিজ্ঞেস করছে যে লিংক দেওয়া আছে কিনা, আমার নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, লিংক টিংক দেওয়া নাই কোনো কিছু, বা স্যার চাইলে দিয়ে দিতে পারেন। নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, লিংকের প্রয়োজন হবে না। হ্যাঁ, তো আমি একটু কনক্লুশন দিয়ে দেই, জি তারপরে স্যার। এন্ডিং করে দিব। হ্যাঁ, ওকে স্যার। কনক্লুশনটা হইলো, প্রথমত আমাদের এটা নভেম্বরের শেষের দিকে থেকে ডিসেম্বরের শুরু থেকে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, এবং জানুয়ারি 15 তারিখ হলো ডেডলাইন। হ্যাঁ, কি কি লাগবে? আইএলটিএস এ 7.5 থেকে 8 হইলে ভালো, সেটে 1400 থেকে 1500, এসএসসি এইচএসসি সার্টিফিকেটে যেটা বলছিলাম যে জিপিএ 5, হ্যাঁ, জিপিএ 5 হইলে ভালো, তার নিচে অ্যাপ্লাই করতে পারে। আবার ও লেভেল এ লেভেলে যদি এ, তার নিচে যদি হয়, তবে ফিজিক্স কি ম্যাথমেটিক্সে অবশ্যই যেন এ থাকে, তার নিচে হ্যাঁ, হইলে রিস্কি থাকবে। এই দুটা জিনিস সার্টিফিকেট লাগবে, একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তারপরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা ইসিএ, ইসিএ যেটা একটা কারিকুলাম ইসিএ যদি থাকে তাহলে খুব ভালো। এই এই হইলো। আর হলো মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার নিজে লিখতে হয়, সর্ট অফ অ্যাপ্লিকেশন। আমি একটা চাকরি করব, আমি একটা অ্যাপ্লিকেশন, সিভি বা রিজুমি, এটাকে বলতেছে অনেকটা মোটিভেশন লেটার, এই তো না? না না, সিভি সিভি আলাদাভাবে দিতে হয় ম্যান্ডেটরি না, মানে অনেকেই হচ্ছে সিভি দেয়, আমি নিজেও সিভি দিছিলাম, সিভি দিলে আর একটু প্রফেশনাল দেখা যায় অ্যাপ্লিকেশনটাকে। সো সিভি দিতে পারে, সাথে মোটিভেশন লেটার আসলে যারা এগুলো নিয়ে রিসার্চ করতেছে তারা দেখলেই বা শুনলেই চেনার কথা। আচ্ছা, মোটিভেশন লেটার এই হইলো মোটামুটি। এই কাগজগুলা দিয়ে অ্যাপ্লিকেশন করবে, তারপরে ধাপে ধাপে ওরা সবকিছু করবে। ওরা পরে একটা নমিনেশন লেটার দিবে, নমিনেশন লেটারের মধ্যে সবকিছু, এরপরে একবার পাইপলাইনে ঢুকে গেলে আর বলতে হবে না সেটাই। যে কি করতে হবে না করবে, ওরাই টাইম টু টাইম মেইলে বইলে দিবে, তারপরে করতে হবে। এটা হচ্ছে এটা ইউনিভার্সিটি কোর্স 3.5 বছরের। আর মোটামুটি নিজের খরচ বলতে লাগবে অ্যারাউন্ড প্রায় 10,000 টাকা করে 3.5 বছরে। আর ওই যে একাডেমি যে করবে উইজিয়ার আন্ডারে, এই একাডেমিটা এটা নাম করা ইউরোপের মধ্যে এয়ারলাইন্স, ওই একাডেমির আগে ব্যাচেলার ডিগ্রি দিবে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, তারপরে এয়ারবাস C-20 রেটিং দিবে। সবকিছু মিলে প্রায় 1.5-2 কোটি টাকার মতন টোটাল স্কলারশিপ টাকা মোটামুটি হয়ে যাবে। তা আমরা আজ পর্যন্ত এই পর্যন্তই শেষ করতেছি। আর সংক্ষেপে আমি যারা পাইলট ছাড়া আছে অন্যদিন বাকিটা বলবো না। তো তোমাকে খন্দকার মোহাম্মদ সোহাইব, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই লাইভ সেশনে জয়েন করার জন্য, সবাইকে বলার জন্য। আপনাকে অনেক আহ ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তো আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।